আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওটি হচ্ছে রোমানিয়া এবং পূর্ব ইউরোপের দেশগুলো সহ এশিয়ান বিভিন্ন দেশে বৈধ ওয়ার্ক পারমিট ভিসা হয়ে যাওয়ার পরেও ম্যান পাওয়ার না হওয়া নিয়ে আজকে আমার ভিডিওটি। বিভিন্ন সিস্টেমের কারণে আমরা যখন ভোগান্তিতে পড়ি তখন এই গ্রহে বাংলাদেশ নামক ভূখণ্ডে জন্মগ্রহণ করাটাই আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, সেটাই মনে হয়, পাপ হয়েছে সেটাই মনে হয়। যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন আপনারা জানেন প্রবাসীদের নিয়ে আমার কথাগুলো সবসময় প্রবাসীরা শুনতে পেলেও আসলে যারা শোনার কথা বা যারা শুনে আমলে নিয়ে সেই অনুযায়ী অ্যাকশন নেওয়ার কথা তারা আসলে শুনতে পান না। তারা যদিও শুনতে পান বা তাদের মাথায়ও যদি আসে সিস্টেমের কারণে তারাও আসলে সেভাবে কাজগুলো ঠিকমতো করে প্রবাসী বান্ধব কাজগুলো করতে পারেন না। আমাদের আমাদের অভিবাসন নীতি কর্মী বান্ধব নয়, এজেন্সি বান্ধব বা যারা আদম ব্যবসা করে তাদের তাদের বান্ধব। আমাদের এই অভিবাসন নীতির কারণে, বিভিন্ন অভিবাসন নীতির কারণে মূলত আমরাই একমাত্র জাতি বাংলাদেশিরা যারা সর্বোচ্চ অর্থ ব্যয় করে বিদেশে যাই। আমাদেরকে আসলে আমরা সর্বোচ্চ অর্থ ব্যয় করে বিদেশে যাচ্ছি না, আমাদেরকে সর্বোচ্চ অর্থ ব্যয় করে বিদেশে যেতে আমাদের বাধ্য করা হচ্ছে সিস্টেমের কারণে। তো যারা আমাকে সবসময় ফলো করেন আজকের ভিডিওটি তারা দেখবেন এবং প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। এখন আসি প্রসঙ্গ, যেটা বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড অর্থাৎ ম্যান পাওয়ার কার্ড যেটা দিচ্ছে না, আটকায় রাখছে রোমানিয়ার ক্ষেত্রে অথবা অন্যান্য দেশগুলোর ক্ষেত্রে। দেখেন, আপনারা কর্মীদের ভালো চাইতে গিয়ে হিতে বিপরীত করে ফেলতেছেন। কারণ আপনারা বৈধ ভিসা হয়ে যাওয়ার পরে আপনারা যে কারণে ম্যান পাওয়ারটা আটকায় রেখেছেন, এটা আসলে পৃথিবীতে শুধুমাত্র ইউরোপ বলেন বা এখন বর্তমানে কাজাকিস্তান, কিরগিস্তান, উজবেকিস্তান অথবা আপনার যে সকল দেশে বৈধভাবে কাজের ভিসা এনেও ম্যান পাওয়ার করতে পারতেছে না, সেগুলো পৃথিবীতে শুধু বাংলাদেশি শ্রমবাজারটাই তাদের জন্য কিন্তু নাই। এখানে ভারত আছে, পাকিস্তান আছে, আপনার নেপাল আছে, তারপরে ফিলিপাইন আছে, অথবা আরও অন্যান্য যে শ্রমবাজারগুলো আছে, অনেকগুলো শ্রমবাজার আছে, তাদের অত ঠেকা পড়ে নাই, নিয়োগকর্তাদের অত ঠেকা পড়ে না যে বাংলাদেশ থেকে কর্মী নিয়ে যেতে হবে বৈধ ভিসা দিয়ে। আবার অ্যাটাস্টেশনের ঝামেলার কারণে ওনারা বাংলাদেশ দূতাবাসের ধারস্থ হবে, অথবা তারা বিভিন্ন ওয়ার্ক যে পেপারগুলো আছে সেগুলো নিয়ে তারা অ্যাটাস্টেটের পিছনে দৌড়াবে। তাদের অত ঠেকা পড়ে নাই যে তারা এত কাঠঘর পুড়ে বাংলাদেশ থেকে তারা শ্রমিক নিয়ে যেতে হবে। এই জিনিসটা কিন্তু আপনারা যারা অভিবাসী শ্রমিকদের আসলে কল্যাণের জন্যই আপনারা এই জিনিসগুলো করতেছেন, কিন্তু এগুলা অভিবাসী শ্রমিকদের জন্য হিতে বিপরীত হয়ে যাচ্ছে। কারণ আপনারা খুব ভালো করেই জানেন যে রোমানিয়া, বুলগেরিয়া, সার্বিয়া এবং সার্বিয়ার ভলকানের যে দেশগুলো, আপনার আলবেনিয়া, কসোভো, মন্টিনিগ্রো, মলদোভা, এই দেশগুলো বাংলাদেশিরা শুধুমাত্র সেন্ট্রাল ইউরোপে যাওয়ার জন্য ঢাল হিসেবে ব্যবহার করে বৈধ ওয়ার্ক পারমিট ভিসায় গিয়ে। এখন যেহেতু ফ্রান্স, তারপর আপনার ইতালি, জার্মানি, স্পেন বা ক্রোয়েশিয়া অথবা পোল্যান্ড, পর্তুগাল, এই সমস্ত দেশের ভিসা বাংলাদেশিদের জন্য দিচ্ছে না, বা দিলেও অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক টাকার ব্যাপার এবং হয় না। সেজন্য বাংলাদেশিরা বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর লোকজনে পূর্ব ইউরোপের দেশগুলো ব্যবহার করতেছে। এখন আপনারা যদি এই সিস্টেম, যেহেতু ওই দেশের নিয়োগকর্তারা ভিসা দিচ্ছে, ওয়ার্ক পারমিট দিচ্ছে এবং সেই দেশের সরকার যাচাই বাছাই করার পরে যে কোনোভাবে, আমার কথা হচ্ছে সিস্টেমের ভিতরের থেকে হোক সিস্টেমের বাইরে গিয়ে হোক, বৈধ ওয়ার্ক ভিসা দিচ্ছে, সেখানে আপনারা কেন আটকিয়ে দিয়ে আপনারা রেমিটেন্সটা বাংলাদেশে ঢোকার ক্ষেত্রে আপনারা সেটা বন্ধ করে দিচ্ছেন? এটা কেন আপনারা প্রতিবন্ধকতা, বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়ে গেছেন আপনারা দুর্ঘটনার কথা যদি চিন্তা ভাবনা করেন, আমাদের দেশে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে আমাদের সবার টনক নড়ে। যেমন কিছুদিন আগে বেলি রোডে যখন রেস্টুরেন্টগুলোতে আগুন লাগলো, এখন কিন্তু প্রত্যেকটা রেস্টুরেন্টের বাইরে যদি আপনার কোনো সিলিন্ডার রাখা হয় তখন এগুলোকে জব্দ করা হচ্ছে বা জরিমানার মধ্যে আনতেছে। কিন্তু দেখেন, এই যে আপনারা যে হাজার হাজার ইউরোপের যে নন সেনজেনভুক্ত দেশের ভিসা হয়ে আছে, মানুষ লাখ লাখ টাকা লেনদেন করে, মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন ধার দেনা করে, জমি বিক্রি করে, সুদের উপরে টাকা নিয়ে ধার দেনা করে ভিসা হয়ে যাওয়ার পরে ফ্লাইট করতে পারতেছে না, ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আপনারা ম্যান পাওয়ার নামক সোনার হরিণটা আপনারা দিচ্ছেন না। এখন যদি একসাথে যদি ইউরোপের নন সেনজেনভুক্ত দেশ অথবা কোনো বৈধ দেশের ওয়ার্ক পারমিট ভিসা হওয়ার পরে ম্যান পাওয়ার না হওয়ার কারণে কোনো লোক একসাথে যদি 10টা 20টা লোক 15টা লোক যদি আত্মহত্যা করে, তখন এটা বাংলাদেশে ফলাওভাবে প্রচার হবে এবং সবার সুনজরে আসবে, সবার টনক নড়বে, তখন সবাই এটা নিয়ে কাজ করবে। তো আসলে কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেলেই কিন্তু আমাদের দেশের লোকজনের, যারা দায়িত্বশীল লোকজন আছেন, তারা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তারা তখন মাঠে নামে। আমার কথা হচ্ছে বর্তমানে যুগ পাল্টাইছে, যুগ পাল্টানোর কারণে আমরা আমাদের জিনিসগুলোকেও, টেকনোলজিকে আপডেট করবো, আমাদের সিস্টেমকে, কাজের পরিধিকে আমরা আপডেট করব। আচ্ছা, আমরা কি নেপালের থেকেও একেবারে এত নিম্নমানের, এত আপনার র্যাঙ্কিংয়ে নিচের লেভেলের দেশ হয়ে গেছি যে আমাদেরকে ক্রোয়েশিয়ার ভিসার জন্য, লিথুনিয়ার ভিসার জন্য আমাদেরকে নেপালে যেতে হচ্ছে?
কেন আমাদের পররাষ্ট্রনীতি কি এতই দুর্বল যে আমরা এই ভিএফএস এর এই দেশগুলোর ভিএফএস আমরা বাংলাদেশে আনতে পারতেছি না? কেন আনতে পারতেছি না? কিসের জন্য আনতে পারতেছি না? বা কিসের আশায়, কিসের নেশায়, কাজদের স্বার্থ সিদ্ধি রক্ষার জন্য আমরা আনতে পারতেছি না? অভিবাসী শ্রমিকদের আসলে যে অভিবাসন নীতিটা, যে কাজগুলো হচ্ছে বৈধ কাজের বিষয়ে বাংলাদেশ থেকে ইউরোপের দেশগুলোতে যাচ্ছে, এগুলো কিন্তু গতানুগতিক রিক্রুটিং লাইসেন্সের বাইরে গিয়ে, গতানুগতিক রিক্রুটিং লাইসেন্স যারা যেভাবে অভিবাসনের কাজ করে এগুলোর বাইরে গিয়ে কিছু একঝাঁক বাংলাদেশের শিক্ষিত তরুণরা যারা 2015 সাল, 16 সাল, 17 সালের পর থেকে ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনা করতে গেছে অথবা কাজের বিষয়ে গেছে, তারা শিক্ষিত হওয়ার কারণে তাদের হাত ধরে রিক্রুটিং লাইসেন্সগুলোর বাইরেও কিন্তু বৈধ ওয়ার্ক পারমিট বিষয়ে হাজার হাজার লোক ইউরোপের স্বপ্ন পূরণ হয়েছে, ইউরোপে নিয়ে গেছে। এখন যারা গতানুগতিক ধারার রিক্রুটিং লাইসেন্সের ব্যবসা করতেছে তারা চাচ্ছে যে যেমন মালয়েশিয়ার বাজারটা একটা সিন্ডিকেটের আওতায় চলে আসছে। সরকারে যদি কাগজে কলমে 80,000 টাকা উল্লেখ করে দেয়, সেখানে কিন্তু 6 লাখ টাকা করে লোকজন মালয়েশিয়াতে যেতে বাধ্য হচ্ছে সিন্ডিকেটের গেড়াকলে পড়ে। এখন তারাও চাচ্ছে যে ইউরোপের শ্রমবাজারটা যেন ওই সিন্ডিকেটের ভিতরে চলে আসে, ওই বলয়ের ভিতরে চলে আসে। যেমন বাংলাদেশ থেকে আপনার কসোভোর কাজ হচ্ছে, কসোভোতে কিন্তু সব এজেন্সি বা সবাই যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসতেছে তারা চাইলে কিন্তু এম্বাসি পর্যন্ত যেতে পারতেছে না। এটা একটা সিন্ডিকেটের বলে চলে আসছে। সিন্ডিকেট থ্রু আপনি ফাইল জমা দিচ্ছেন তো আপনার ফাইল জমা হবে, আদারওয়াইজ আপনি ফাইল জমা দিলে আপনার ফাইল ডেলিভারির কোনো হদিস থাকবে না। তো এভাবে প্রত্যেকটা ইউরোপের প্রত্যেকটা শ্রমবাজারকে সিন্ডিকেট থ্রু নিয়ে আসার জন্যই কিন্তু মূলত আমার যেটা ব্যক্তিগত পর্যবেক্ষণ যে এই ম্যানপাওয়ারটা আটকে দেওয়া হয়েছে। আর এখানে ফোকাস হিসেবে আনা হয়েছে যে লোকজন হাত ভিসায় গেলে বা ওইভাবে যত্রতত্র আপনার ওয়ার্ক পারমিট ভিসায় গেলে সেখানে গিয়ে লোকজন কাজ পায় না, কোম্পানি খুঁজে পায় না, বিদায় লোকজন পালায়ে অন্য দেশে যেতে বাধ্য হচ্ছে বা মানবেতর জীবনযাপন করতেছি, বিদায় আমরা ভালোভাবে ভিসা হয়ে যাওয়ার পরেও আমরা সঠিকভাবে যাচাই বাছাই করার জন্য আমরা ম্যান পাওয়ার আটকে রাখছি। এটা কোনো লজিকে হইতে পারে না। আচ্ছা, বৈধ ম্যান পাওয়ার করে তো কম্বোডিয়াতে লোক যায়, তাহলে বাংলাদেশ সরকারের কি বৈধভাবে কম্বোডিয়াতে লোক পাঠানোর কোনো চুক্তি হয়েছে? তারপরেও তো লোক বৈধ ম্যান পাওয়ার করে যাচ্ছে। তাহলে এই যে আপনারা আটকাতে গিয়ে আপনারা কি পারতেছেন? লাগাম টেনে ধরতে পারতেছেন না। আপনার বাংলাদেশ থেকে বৈধ ম্যান পাওয়ারে যাওয়ার কোনো সুযোগ নাই আপনার তুর্কি সাইপ্রাসে, কিন্তু বাংলাদেশি এখনও 50,000-এরও বেশি লোক তুর্কি সাইপ্রাসে এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে গিয়ে বৈধভাবে কাজ করতেছে, কাজ পাচ্ছে এবং বাংলাদেশে যে কোনোভাবে রেমিটেন্স পাঠাচ্ছে। তাহলে আপনারা যে লাগাম টেনে ধরতে চাচ্ছেন, আপনারা কি আসলে সঠিকভাবে, আপনারা কি সঠিক লাইনে আছেন যে লাগাম টেনে ধরতে চাচ্ছেন? এখন আপনাদের কাছে আমার একদম বিনীত রিকোয়েস্ট, আপনারা ম্যান পাওয়ারগুলো আটকে রাখেন না। যেভাবে হোক যে কোনো কারণে হোক, বৈধভাবে যেহেতু ওয়ার্ক পারমিট ভিসাগুলো হয়েছে, আপনারা লোকগুলোকে তাড়াতাড়ি ছাড়পত্র দিয়ে দেন, বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড দিয়ে দেন। লোকগুলো 1 মাস আগে বাংলাদেশ থেকে ইউরোপের মাটিতে চলে গেলে 1 মাস আগেই বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা, লাখ লাখ টাকা বাংলাদেশে ঢুকবে রেমিটেন্স। সো যারা হর্তাকর্তা আছেন, স্যার ইজ অলওয়েজ রাইট, বস ইজ অলওয়েজ রাইট, সেটা খারাপ হোক, আপনারা একটু এই নিয়মটা থেকে একটু বের হয়ে যান। আপনাদের বিএমইটিতে যে বড় কর্তা যিনারা আছেন, ওনারা যথেষ্ট কর্মী বান্ধব, অভিবাসী বান্ধব, ওনারা হয়তো ভালো করতে গিয়ে খারাপ করে ফেলতেছেন, এটা ওনাদের একটু নজরে দিয়ে দেন। কারণ ওনারাও কিন্তু চাচ্ছেন যে একটা সিস্টেমে চলে আসুক। আমি ওনাদের বিরুদ্ধে বলবো না, তবে আপনার যেহেতু যুগ পাল্টাইছে, যুগ পাল্টানোর সাথে সাথে আপনারাও একটু আপনাদের টেকনোলজির সাথে সাথে আপনাদের সিস্টেমটাকে আপডেট করেন। যেমন এখনও পর্যন্ত আমাদের দেশে পাসপোর্ট করতে গেলে পুলিশ ভেরিফিকেশান লাগে। কেন এটা লাগবে? কেন? যেহেতু একজনের একটা ন্যাশনাল এনআইডি কার্ড করতে বিভিন্ন ধরনের পরতে এখানে তদন্ত হওয়ার পরে একটা ভোটার আইডি কার্ড হয়েছে, সেখানে ভোটার আইডি কার্ডের এগেইনস্টে একটা পাসপোর্ট করতে গেলে কেন ভেরিফিকেশান হবে? তো এটা হচ্ছে কেন ভেরিফিকেশান হবে, কারণ এখানে ভেরিফিকেশান করতে গেলে ভেরিফিকেশানের জন্য এই সিস্টেমের কারণে একটা ইনকাম সোর্স আছে। এখন হঠাৎ করে যদি এটা বন্ধ করে দেওয়া হয়, তাহলে ওই ইনকাম সোর্সের রাস্তাটা বন্ধ হয়ে যাবে। তো সেজন্য অনেকে জেনে বুঝেও কিন্তু এই পুলিশ ভেরিফিকেশানটা বন্ধ করতেছেন না। ঠিক যেহেতু বিদেশের অন্য দেশগুলো, বিশেষ করে ইউরোপের ছোট দেশগুলো আপনাদেরকে ভিসা দিয়ে দিয়েছে, বৈধ ওয়ার্ক পারমিট ভিসা, তাহলে আমরা কেন বাংলাদেশ থেকে ম্যান পাওয়ারটা আটকে রাখবো? এটার কোনো যুক্তিকতা নাই। প্লিজ আপনারা যারা এই সেক্টর নিয়ে কাজ করতেছেন, বিশেষ করে বিএমইটিতে আছেন, আপনারা এই লোকগুলোকে মেহেরবানি করে ইউরোপের দেশ হোক বা এশিয়ান যে কোনো কান্ট্রি থেকে যারা যেভাবে হোক বৈধ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এসেছে, তাদেরকে আপনারা একটু কষ্ট করে, একটু সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে একটু আইনটাকে একটু শিথিল করে ম্যান পাওয়ার করে লোকগুলোকে বিদেশে পাঠিয়ে রেমিটেন্স আনার জন্য একটু সহযোগিতা করুন প্লিজ। আর প্রতিটা ইউরোপের বা অন্যান্য দেশের ভিএফএসগুলো যেন বাংলাদেশে আসে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আমার রিকোয়েস্ট, বিনীত রিকোয়েস্ট থাকবে, আপনারা একটু এইটা নিয়ে কাজ করেন যেন আমরা ইন্ডিয়া অথবা নেপাল যেন আমরা ভিসার জন্য যাওয়া না লাগে। ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলো সবগুলো ইউরোপের যেন আমাদের দেশে চলে আসে। অন্তত ইউরোপের বাজারটাকে আপনারা সিন্ডিকেটের কবল থেকে রক্ষা করেন, একটু এটা নিয়ে কাজ করেন, বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা রেমিটেন্স আসবে ইনশাল্লাহ।
যদি লোকগুলা স্মুথলি যেতে পারে।